ওয়েস্টার্ন বালুচিস্তানে, জাহিদানে কিংবা আপনার ইরানিয়ান কুর্দিস্তানে অথবা আপনার মুজাহিদিন যারা আছেন সরকার বিরোধী বাম ধারার যারা ফাইটার অথবা আইএস এদেরকে অ্যাক্টিভেট করতে পারে ইসরায়েল। এই পরিকল্পনা যদি বাস্তবায়ন করতে পারে, ফিজিবল বলে প্রতিপন্ন হয় বা প্রতীয়মান হয়, তাহলে পারলে আফটার হিউম্যান ক্লিনজিং যে কয়জন অবশিষ্ট থাকবেন তাদেরকে সেখানে তারা বসতি স্থাপনের ব্যবস্থা করে দিতে পারে। ইসরায়েল স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার পর ইরান হচ্ছে দ্বিতীয় মুসলিম রাষ্ট্র যারা ইসরায়েলকে স্বীকৃতি প্রদান করেছিল, যদিও সেটা শাহের ইরান, কিন্তু আফটার অল দ্যাট ইজ এ মুসলিম কান্ট্রি। ফার্স্ট টার্কি, সেকেন্ড ইরান। দেখুন, আমাদের মাননীয় সেনাপ্রধান জেনারেল শফিউদ্দিন তিনি একজন চৌকস সেনা অফিসার। তার সঙ্গে আমি লম্বা 1 বছর একান্ত ঘনিষ্ঠভাবে কাজ করেছি। তার কাউন্টারপার্ট হিসেবে তিনি যখন সিনিয়র ডাইরেক্টিং স্টাফ আর্মি হিসেবে দায়িত্বরত ছিলেন ন্যাশনাল ডিফেন্স কলেজ, আমি তার কাউন্টারপার্ট হিসেবে একাডেমিক হিসেবে কাজ করেছি। তো সেই জন্য পরবর্তীতে তিনি আমার তত্ত্বাবধানে এমফিলে এনরোলড হয়েছিলেন এবং পিএইচডি করবারও চিন্তা ভাবনা ছিল। তো পরে উনি সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকে চলে যান বিজের ডিজি থাকা অবস্থায়। পরে পরবর্তীতে তিনি সেটি সম্পন্ন করেছেন। তিনি খুব ডিপ্লোম্যাটিক্যালি কথাটি বলবার চেষ্টা করেছেন বলে আমার কাছে মনে হয়েছে। বাংলায় আমরা একটা কথা বলি না, শ্যাম রাখি না কুল রাখি, ওটা সেই রকমই একটা প্রত্যয় যে সবার সঙ্গে বন্ধুত্ব, কারোর সঙ্গে বৈরিতা নয়। আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কর্নারস্টোন অফ ফরেন পলিসি নির্ণয় করে গেছেন, সেই ফ্রেমওয়ার্কে বা আওতায় এটি পড়ে। তো সেই জন্য আমি বলবো যে তিনি যে পদে আছেন তার সঙ্গে সঙ্গতি রেখেই তিনি কথা বলেছেন। এর বিয়ন্ড দ্যাট, এর চেয়ে বেশি কিছু বলার সুযোগ আসলে ইউনিফর্ম অবস্থায় বলার সুযোগ নেই। কারণ যখনই আপনি পাবলিক স্পেয়ারে কোনো বক্তব্য রাখছেন, এটা যদি ক্লাসরুম সিচুয়েশন হতো তাহলে হয়তো বলতে পারতেন চ্যাথাম হাউস রুল শুড প্রিভেইল, কিন্তু এখানে সেটা বলার সুযোগ। সেই জন্য আমি মনে করি তিনি যা বলেছেন যথোপযুক্ত বক্তব্য রেখেছেন। কাল যখন ইসরায়েল আপনার ইস্পাহানে ইরানের ড্রোন তৈরির কারখানা হিট করলো, তার 48 ঘন্টা আগে আমার কাছে বার্তা ছিল যে নেতানিয়াহুর সরকার রিটালিয়েট করবে, তবে সীমিত আকারে, আপনার বড়সড় আকারে নয়। কারণ ধর্মীয় একটি কারণ আছে, পাসওভার শেষ না হওয়া পর্যন্ত তারা এই খুন খারাপিতে যাবে না, বড়সড় খুন খারাপিতে, এবং এটি এপ্রিলের শেষ পর্যন্ত এই দশা বজায় থাকে। এবং ফেসও লুজ করা যাবে না। ইসরায়েল ইজ ইনভিনসিবল। সুতরাং এই যে ইমপ্রেশনটা, সেটা যাতে অক্ষত থাকে, অটুট থাকে, এবং হোয়াট দে সে দে মিন বিজনেস, সেটি বেনিয়ামিন নেতানিয়াহুর সরকার কালকে আপনার জানান দিবে। হ্যাঁ, আমি এর পাশাপাশি যেটি তারা করতে পারে, সরাসরি হিট না করে ইরানি কায়দায় আপনার প্রক্সি যারা আছে ওয়েস্টার্ন বালুচিস্তানে, জাহিদানে কিংবা আপনার ইরানিয়ান কুর্দিস্তানে অথবা আপনার মুজাহিদিন যারা আছেন সরকার বিরোধী বাম ধারার যারা ফাইটার অথবা আইএস, এদেরকে অ্যাক্টিভেট করতে পারে ইসরায়েল। আর আপনার সিলেক্টিভ কালিং যে পলিসিটা, ইরানের যারা নিউক্লিয়ার সায়েন্টিস্ট যারা অবশিষ্ট আছেন, জীবিত আছেন, তাদেরকে আপনার টার্গেট করতে পারে ইসরায়েল। কনভেনশনাল স্টাইলে আপনার মিসাইল না ছুড়ে ভিন্ন কায়দায় তারা ইরানকে লেসন দেওয়ার চেষ্টা করতে পারে। আর তাদের মূল টার্গেট কিন্তু গাজা।
গাজা তেল এবং গ্যাসের উপর ভাসছে। তো ফলে এইটার নিয়ন্ত্রণ ইফ পসিবল তারা নেওয়ার চেষ্টা করবে। এবং 2016-তে আমাদের প্রফেসর তাজ হাশমি স্যার এসে অবগত আছেন যে তারা একটি প্রস্তাব হাজির করেছিল ইউরোপের কাছে যে তারা একটা কৃত্রিম দ্বীপ তৈরি করতে চায় গাজার অদূরে, এবং সেটার নিয়ন্ত্রণ তাদের উপর হাতে থাকবে। তারা ইন্টারন্যাশনাল একটা এয়ারপোর্ট সেখানে সংস্থাপন করতে চায় এবং একটা ব্রিজের মাধ্যমে গাজার সঙ্গে সংযুক্ত করতে চায়। এবং এই পরিকল্পনা যদি বাস্তবায়ন করতে পারে, ফিজিবল বলে প্রতিপন্ন হয় বা প্রতীয়মান হয়, তাহলে পারলে আফটার হিউম্যান ক্লিনজিং যে কয়জন অবশিষ্ট থাকবেন তাদেরকে সেখানে তারা বসতি স্থাপনের ব্যবস্থা করে দিতে পারে। অর্থাৎ মূল যে ভূখণ্ড গাজা সেটা মোটামুটি তারা নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে নেওয়ার চেষ্টা, কোনো ত্রুটি করবে না। এখন যখন সাইনাই ইসরায়েলের নিয়ন্ত্রণে ছিল তখন সেখান থেকে কিন্তু তারা তেল এক্সট্রাক্ট করত। এখন সাইনাইয়ের নিয়ন্ত্রণ যখন হ্যান্ডওভার করে দিল ক্যাম্প ডেভিড চুক্তির পরে আপনার আনোয়ার সাদাত রেজিমের কাছে, তখন তো সেই অ্যাক্সেসটা নেই আর। এখন গাজায় যদি এই তেল গ্যাসের আহরণ তারা শুরু করতে পারে তাহলে আপনার বিপুল পরিমাণ রেভিনিউ আর্ন করতে পারে এবং এনার্জি যে স্টারভেশনটা সেটাও থেকে তারা বেরিয়ে যেতে পারে। এই চিন্তা তাদের মাথার মধ্যে আছে। মানে পুরো বিষয়টা শুধুমাত্র ধর্মীয় বা পলিটিক্যাল নয়, এটি ইকোনমিকও বটে। তো সেই বিষয়টাও আমাদের কগনিজেন্সে নেওয়া ভালো। আর ইরান যতই রেটরিক ব্যবহার করুক না কেন, দীর্ঘ 10টা বছর তারা ইরাকের যে সাদ্দাম রেজিম তার সঙ্গে যুদ্ধ পরিচালনা করেছে, আমি আপনার সাথে আগেও বলেছি, এর সকল গোলা বারুদ অ্যামুনিশন স্পেয়ার পার্টস কিন্তু ইসরায়েল সরবরাহ করেছিল একটা বার্টারের অ্যারেঞ্জমেন্টের মধ্য দিয়ে। এবং ইসরায়েলের সবগুলো সুক ফ্লাডেড হয়ে গিয়েছিল ইরানের পেস্তা বাদাম। মানে একটা কিছুর বিনিময় তো করতে হবে, তো ইরানের পেস্তা বাদাম ছাড়া কিছু দেওয়ার ছিল না, ফলে তারা ফ্লাডেড করে দিয়েছিল। ফলে এই ইতিহাস কিন্তু আমরা ভুলে যায়নি। মানে বরাবর আপনার ইরানের সঙ্গে ইসরায়েলের একটা ট্র্যাক টু সম্পর্ক আছে। এবং 1948-এর মেতে ইসরায়েল স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার পর ইরান হচ্ছে দ্বিতীয় মুসলিম রাষ্ট্র যারা ইসরায়েলকে স্বীকৃতি প্রদান করেছিল। যদিও সেটা শাহের ইরান, কিন্তু আফটারঅল দ্যাট ইজ এ মুসলিম কান্ট্রি। ফার্স্ট টার্কি, সেকেন্ড ইরান। তো এই ঐতিহাসিক সম্পর্কগুলো রাতারাতি উবে যায়নি। আর নাই করেও এখন তারা রাতে যে হিট করলো ইস্পাহান, সেখানেও কিন্তু এখনো ইরানিয়ান জুদের ছোট একটি কমিউনিটি আছে এবং তারা বুঝবার চেষ্টা করেছে যে আপনার সেখানে তাদের অবস্থাটা কেমন, তারা তাদের মতো করে জরিপ করবার চেষ্টা করেছে ফল আউট বা আফটারম্যাথ ওই অবস্থায় তারা কিভাবে আছে। ধন্যবাদ।